স্বাগত টিভিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। চলে যাব তার কাছে। স্বর্ণা, প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভের খবর জানাবেন বিস্তারিত। সাথে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচুর জনগণ উপস্থিত ছিলেন। তবে একটি জিনিস প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এখানে কিন্তু কোনো ব্যানারের নামে আজ প্রথম আলোর সামনে কিংবা ডেইলি স্টারের সামনে কিন্তু কোনো ব্যানারে কোনো জনগণ কিন্তু দাঁড়াননি। অর্থাৎ একদমই ব্যানার ছাড়া একটি আন্দোলন হয়েছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বর্তমানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে প্রথম আলোর যে কিছু পত্রিকা আমরা দেখেছি, পত্রিকাকে আসলে পোড়ানোর চেষ্টা করা হয়েছে, পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে, পোড়াতে দেওয়া হয়নি। ছাড়া বিভিন্ন কর্মসূচি কিন্তু এখানে পালন করেছেন। এবং তার পাশাপাশি আসলে যদি যুক্ত করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু বারংবারই বলছেন যে আসলে তাদেরকে এখানে সন্ধ্যার পরে না থাকার অনুরোধ করা হয়েছে। দেখে সন্ধ্যার আগে অর্থাৎ আসরের নামাজের পরে কিন্তু তাদের এই আন্দোলনটি আজকের মতো শেষ করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল তারা অনলাইনে হয়তোবা কোনো ব্যানারের নামেই কিন্তু তারা আসবেন এবং তারা অনলাইনে এই আন্দোলনটি কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা ৩-৪ জনের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কোনো সমন্বয়ক বা কোনো ধরনের নাম নিয়ে তারা আসলে কথা বলতে চাননি, তারা মুখপাত্র হিসেবে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন তাদের সুনির্দিষ্ট করে তারা কিন্তু 3টি দাবি জানিয়েছেন। এবং প্রথম দাবিটি ছিল যে প্রথম আলোর বিভিন্ন সংস্কার তাদের প্রথম দাবি যেমন ছিল, দ্বিতীয় দাবি তাদের ছিল সরকারের কাছে তারা সুনির্দিষ্টভাবে দাবি করেছে এই ধরনের গণমাধ্যম যেগুলো আছে সেগুলোকে আসলে সংস্কারের আন্ডারে নিয়ে আসে এবং সংস্কারের মাধ্যমে বিভিন্ন নীতিমালার মাধ্যমে তাদেরকে আসলে নিয়ে আসার একটি দাবি যেমন তারা জানিয়েছেন। এবং শেষ দাবিটি তারা জানিয়েছেন গণমাধ্যম যা আছে বাংলাদেশে সেই গণমাধ্যমের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে। এবং সেক্ষেত্রে তারা বারংবারই বলেছেন যে ভুল সংবাদ কিংবা কোনো এজেন্ডা ভিত্তিক সংবাদ যেন আর প্রচার করা না হয়, এমন দাবিও কিন্তু তারা জানিয়েছেন। গণমাধ্যম কর্মী আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদেরকে কিন্তু তারা এমনটাই জানিয়েছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, কিছুক্ষণ আগে গতকাল যেরকম পাল্টা ধাওয়ার আসলে ঘটনা ঘটেছে, বর্তমানে আজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর সামনে যেমন অবস্থান করছে। আমরা কিন্তু ডেইলি স্টারের সামনেও দেখেছি এরকম প্রচুর পরিমাণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কিন্তু রয়েছে এবং তাদের অবস্থানের কারণেই কিন্তু আজ তেমন পাল্টা ধাওয়া সে ধরনের কিন্তু কোনো কিছু হয়নি। এবং বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে চলে গেছেন। সাথে ফিরে যেতে চাই আবারও আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ স্বর্ণা। ঢাকা মহানগরে আপাতত চলতে পারবে ব্যাটারি চালিত রিকশা। চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে এই আদেশ দেয় চেম্বার আদালত। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর আগে সকালে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংকট সমাধানে ডিএমপির সঙ্গে বৈঠকও করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার বেলা ৩টার দিকে এ আদেশ দেয়া হয়। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন চালকরা। তাদের চলার একটা সিদ্ধান্ত দিতে হবে। যদি পুলিশ আবার দরবার করে শাহজাদপুর যাইতে পারবো না, পুলিশ প্লাজার আসতে পারবো না, তাহলে আমাদের ওই রায় আমরা মানি না। আমাদের তো একটা পেট আছে, আমাদের একবারে বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। এর আগে সকালে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক ছাড়েন তারা। এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে সোমবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারে আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, আমার কাছে খালি নিয়ে আসেন, অ্যাকশন না পান
আমাকে বললেন। বিকেলে হাইকোর্টের রুল স্থগিত করে চেম্বার আদালত। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। 19 নভেম্বর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচিকে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশার ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়। ব্যাটারি চালিত রিকশাটিও জব্দ করা হয়েছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। আমি এই প্রেস ক্লাবে 36 ঘন্টা পালিয়েছিলাম এবং একই রুমের মধ্যে 36 ঘন্টা, আপনি কল্পনাও করতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। বিগত 15 বছর নয় 17 বছর এই দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সব খর্ব করা হয়েছিল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারী অপশক্তিকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে নির্বাচন দরকার। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। মাথা তুলে দাঁড়াতে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশি অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ,
র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও 4 কমিশনার। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। জানান সব কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সিইসি। এর আগে রবিবার শপথের দিনই নির্বাচন ভবনে যান কমিশনাররা। এদিন কমিশনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার হয়েছিলেন প্রায় ৮০ লাখ। এর মধ্যে কত ভাগ তরুণ ৭ই জানুয়ারি ভোট দিতে গিয়েছিলেন সেটি এখন বড় প্রশ্ন। যদিও পরিবর্তন বা পছন্দের প্রার্থী নির্বাচনে এই ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, গেল 3টি নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী নির্বাচনে যেন তার চিত্র একই না হয় তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে। 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার কথা তরুণ ভোটারদের। তবে নানা সমীকরণে বিগত কয়েকটি নির্বাচনে এর প্রতিফলন দেখা যায়নি দেশে। এমন অবস্থায় ভোট নিয়ে কতটা আগ্রহী তরুণরা, এই প্রশ্নে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট নিয়ে হতাশাও ব্যক্ত করছেন অনেকে। তারা বলছেন, রাজনৈতিক সংকট ও দেশের সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তাদের একটি বড় অংশ ভোট বিমুখ। তরুণ প্রজন্ম বিগত 2-3টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। যেমন আমি নিজেও 2009 ভোটার হয়ে এখন পর্যন্ত ভোট প্রদান করতে পারি নাই। সেক্ষেত্রে তাদের তরুণদের পাশাপাশি সকলে ভোটার নিশ্চিত করতে পারে, বাট ভোট দেওয়াটা নিশ্চিত করতে পারে। ভোট থেকে মানুষের যে একটি অনীহা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারতো না, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। তো সেইটা জানি ফিরিয়ে আনা যায়, এইটুকু যদি নিশ্চিত করতে পারে নতুন নির্বাচন কমিশন, তাহলে আমি বিশ্বাস করি যে মানুষ অবশ্যই ভোট দিতে আগ্রহী হবে। ভোট নিয়ে তরুণদের মাঝে মনোভাব যখন এমন, ঠিক তখন নতুন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, এই প্রত্যাশা অনেকেরই কণ্ঠে। অবশ্যই নির্বাচন চাই এবং একটা স্বাধীন, সুন্দর, সুষ্ঠু নির্বাচন। আমাদের অবশ্যই নির্বাচনের পাশাপাশি একটা ভালো সংস্কার প্রয়োজন। জনগণের মাধ্যমে সে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, হ্যাঁ, পরিষ্কার ধারণা দিতে হবে, তাহলেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো যাবে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের নির্বাচনমুখী করতে তাদের ভোটাধিকার নিশ্চিত জরুরি। তরুণরা যেহেতু কখনোই ভোটের অভিজ্ঞতাটা নাই, যেহেতু যারা এখন 30-এ আছে, 32-এ আছে, কেউই ভোট দিতে পারে না গত 15 বছর। সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জটা মানে সাম্প্রতিককালে গঠিত নির্বাচন কমিশন। তরুণ ভোটারদের মধ্যে যে ভোট বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে তা ফিরিয়ে দেওয়াই হবে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাজশাহীতে দৈনিক প্রথম আলোর অফিসে হামলার পর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। দুপুরে ঘটে এই ঘটনা। আলেম ওলামা এবং তাওহিদি জনতার ব্যানারে দুপুরে নগরীর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভকারীরা বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ জানিয়েছেন, মিছিল নিয়ে অফিসে ঢোকার চেষ্টা করা হয়। তখন অফিস তালাবদ্ধ ছিল। পরে তারা সাইনবোর্ড ভাঙচুর করে খুলে নেয়। এই সময় তারা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ করে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রকল্প কাটছাঁট করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর এই কারণেই উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন ধীরগতি বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর শেরে
বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নানা কারণে এবার উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে। কড়া নজরদারিতে থাকবে চলমান প্রকল্পগুলো। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিগগিরই নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে, তখন অর্থনীতি আরও গতিশীল হবে। একনেক সভায় ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা এটা চলমান প্রায় শেষ দিকে। যেসব শিল্প আছে এবং ওগুলো যে বর্জ্য উৎপাদিত হয়, এই বর্জ্যগুলো পরিশোধন করে এই দূষণগুলোকে রিসাইকেল করে যতদূর পারা যায় পানিকে দূষণমুক্ত করা। বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড সেলর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সেলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকরা সহ উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকে। সেলর শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা প্রতিফলিত করে বলে জানান কর্মকর্তারা। দেশের ফ্যাশন দৃশ্যপটে নতুন মানদণ্ড তৈরি করতে চায় সেলর, যেখানে কাস্টমারদের চাহিদা, চিত্ত বিনোদন এবং গুণগত মান অগ্রাধিকার পাবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।